আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশের সকল সেক্টরগুলোতে শিক্ষার্থীরা বা শিক্ষা প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় আমরা জানি যে লোকজন আছে। বিশেষ করে যেহেতু শিক্ষা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টাতে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে মাহফুজ আলম সহ এরা আছেন। আরও একজন ছিলেন নাহিদ আলম, যদিও তিনি পদত্যাগ করেছেন, কিন্তু এরা আসেন এবং শিক্ষার্থীদের প্রভাব সর্বত্র বিরাজমান। তারপরেও আমাদের শিক্ষা পাঠ্যপুস্তক বা শিক্ষা কারিকুলাম বিষয়ের পরিবর্তনের বিষয়ে কোনো কথা নাই, যেগুলো আসলে একটা পক্ষ আমাদের দেশে সবসময় চাইতো যে এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন হোক, শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে দেশ এবং মানুষের কল্যাণের নিয়োজিত করার স্বার্থে শিক্ষা কারিকুলাম সেইভাবে তৈরি করা হোক, যাতে ভালো মানুষ তৈরি হয়, যাতে ভালো শিক্ষিত মানুষ তৈরি হয়, পাশাপাশি ভালো কর্মঠ মানুষ তৈরি হয়, এরকম বিষয় ছিল। কিন্তু সেইটা সে আশাতে ঘুরে বলে, কেননা এতদিন পর্যন্ত আমরা দেখতাম রাজনৈতিক সরকারগুলো আসলে তারা এগুলা করতো না বা করতে চাইতো না। কিন্তু বর্তমানে রাজনৈতিক সরকার নাই, কিন্তু এটা করার বড় একটা সুযোগ। শিক্ষা কার্যক্রমগুলোকে বাস্তব এবং কর্মমুখী শিক্ষা কার্যক্রম হিসেবে পরিচালিত করা উচিত ছিল বা করতে পারতো, কিন্তু তারা সেটা করছে না। তারপরে হচ্ছে কি আমাদের বিদেশে যে সমস্ত আমাদের শ্রমশক্তিগুলো বিদেশে যায় বা বিদেশে রপ্তানি হয়, ওই সমস্ত শ্রমশক্তিগুলো কিন্তু অধিকাংশই অদক্ষ থাকে। অদক্ষ থাকার কারণে তারা কিন্তু কম বেতন সেখানে পায়, বা অন্য কোনো দেশের মানুষের অধীনে গিয়ে আমরা শুনি যে তারা চাইনিজদের অধীনে থাকে, তারা ইন্ডিয়ানদের অধীনে থাকে, তারা ফিলিপাইনিদের অধীনে থাকে। অর্থাৎ থার্ড ক্লাস কার্যক্রম বাংলাদেশের মানুষকে করতে দেয়া হয়। সুতরাং আমাদের দেশের এই জনশক্তিকে যদি বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে রপ্তানি করা হতো বা পাঠানো হতো, সেই ক্ষেত্রে মনে হয় যেন আরও ভালো হতো। তাই সেই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি উদ্যোগ নিতেন, সেটা তারা আরও অনেক ভালো হতো, কিন্তু সেটা তারা করছে না। আমরা এনসিপির যেই এখানে তাদের যে ইশতেহার দেখলাম, 24 দফা ইশতেহার, সেই ইশতেহারও এই বিষয়ে কোনো কথা নেই, শিক্ষা বিষয়ে তাদের কোনো কথা নাই। তারপরে জায়গা এই যে দক্ষ জনশক্তির বিষয়েও কোনো কথা আমরা দেখিনি। তারপর আপনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে যদি কোনো মানুষকে সেখানে বিদেশে পাঠান, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক দক্ষ থাকে, তারা ভালো কোনো কাজ করতে পারে। হ্যাঁ, তারা মানে সঠিকভাবে তাদের কাজটি করতে পারে। এই ক্ষেত্রে বিদেশে বাংলাদেশি শ্রমের চাহিদা কিন্তু আরও বাড়বে। সেই ক্ষেত্রে আরও আপনি বেশি করে এই যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন এই শ্রমশক্তির মাধ্যমে। তারপর থেকে আমাদের পোশাক শিল্প, যেহেতু বাংলাদেশে এখনও পর্যন্ত এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের শীর্ষেই ধরা যায়, সেই পোশাক শিল্পের বিষয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা নাই। সেখানে এত বড় একটা সেক্টর, এত বৈদেশিক মুদ্রা অর্জনের যে প্রধান খাত, সেই খাতটার বিষয়ে আপনাদের কোনো চিন্তাভাবনা নাই। এনসিপির যে 24 দফা, সেখানেও এই বিষয়ে কোনো কথা দেখলাম না। সুতরাং সব কিছু মিলে আমি মনে হচ্ছে যেন হতাশ হচ্ছি, কেননা এই যে পোশাক শিল্পের বিষয়ে যদি ভাবনা না থাকে, তারপর থেকে বৈদেশিক মুদ্রা যে এই যে আমাদের যে শ্রমশক্তির মাধ্যমে আসছে, সেটার বিষয়ে যদি ভাবনা না থাকে, তাহলে আগামীতে আপনি যে নিজের অর্থাৎ এনসিপি যে সারফেস টু এয়ার মিসাইল তৈরি করবে, সেনাবাহিনীকে আধুনিকায়ন করবে, যুদ্ধ বিমান ইত্যাদি ইত্যাদি বিষয়ে তাদের যে সমস্ত চিন্তা ভাবনাগুলো, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনি এই বিষয়গুলো বাদ দিয়ে আপনি কী দিয়ে করবেন? আপনি টাকা পাবেন কই? আপনার বাপের পকেট থেকে আনবেন না। আমার বাপের পকেট থেকে কি দিব না। হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু আমার বাপের পকেট থেকে নিবেন বা আমার পকেট থেকেই নিবেন। কেননা আপনি যদি এটা করতে যান, সেক্ষেত্রে এটার যে বিভিন্নভাবে ট্যাক্স বা চাঁদা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের জনগণের কাছ থেকে নিবেন। কিন্তু আপনি সেটা না করে আপনি এই যে আমাদের দক্ষ জনশক্তিগুলোকে বিদেশে যেন রপ্তানি করাইতে পারলে, তারপর শিক্ষা তৈরি পোশাক শিল্পের বিষয়ে যদি ভালো কোনো ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এমনিই টাকা আসবে। সুতরাং আপনি আর এই আমাদের জনগণের উপরে করের বোঝা চাপায় দেওয়ার দরকার হবে না বলে আমি মনে করি। সুতরাং এই বিষয়গুলো এখন ভাবনার সময় আসছে, ভাবনা করা উচিত বলে আমি মনে করি। তাই সকল পক্ষগুলো বা সংশ্লিষ্ট যারা আছেন, এই বিষয়গুলো শিক্ষাক্ষেত্রটা ভালো করে সাজান। তারপরে শিক্ষা এই যে আমাদের গার্মেন্টস সেক্টরটা ভালো করে সাজান, মানুষকে কর্মমুখী শিক্ষার প্রতি জোর দেন এবং তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত করে বিদেশে পাঠান। এটাই আমার কাম্য। আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।